আজকে আমরা নবম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2026 সালের জীবনবিজ্ঞান বিষয়ে সিলেবাস নাম্বার বিভাজন এবং সম্পূর্ণ উত্তর সহ নমুনা প্রশ্নপত্র সেট 1 সম্পর্কে আলোচনা করব। তো চলো এই ভিডিওতে আমরা ক্লাস 9-এর সেকেন্ড ইউনিট টেস্ট 2026 জীবনবিজ্ঞান বা লাইফ সায়েন্স সাবজেক্টের সিলেবাস, মার্কস ডিভিশন এবং এই কোশ্চেন পেপার ও তার উত্তরগুলো দেখে নিই। প্রথমে আমরা সিলেবাসটি দেখে নেব। দেখো, অধ্যায় 3 যেটা রয়েছে জৈবনিক প্রক্রিয়া। এখানে এই যে 3 নম্বর অধ্যায়, এই 3 নম্বর অধ্যায়ের মধ্যে তোমাদের যেগুলো রয়েছে সালোক সংশ্লেষ, খনিজ পুষ্টি, বাষ্পমোচন, জল, খনিজ পদার্থ, খাদ্য ও গ্যাসের পরিবহন, শ্বসন, পুষ্টি, এরপর হচ্ছে সংবহন, রেচন, এইগুলো তোমাদের কিন্তু পড়তে হবে। এই অর্থাৎ 3 নম্বর যে সম্পূর্ণ অধ্যায়, এই 3 নম্বর সম্পূর্ণ অধ্যায়টা তোমাদেরকে পড়তে হবে সেকেন্ড সামেটিভ ইভ্যালুয়েশনের যে এক্সাম তার জন্য। এরপর দেখো কীরকম প্রশ্ন তোমাদের পরীক্ষা হবে। টোটাল 40 নম্বরের পরীক্ষা নেওয়া হবে এবং সময় থাকবে 1 ঘন্টা 30 মিনিট। দেখো, প্রথমে তোমাদের 5টি এমসিকিউ প্রশ্ন থাকছে। 1 নম্বর মানের এগুলো হচ্ছে সঠিক উত্তর বেছে লিখতে হবে। তারপর 10টি অতি সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে 1 নম্বর মানের, সেখানে তোমাদের এক কথায় উত্তর লিখতে হবে বা শূন্যস্থান পূরণ করতে হবে, সত্য মিথ্যা নির্বাচন করতে হবে, এরকম প্রশ্ন থাকবে। নেক্সট হচ্ছে 5টি 2 নম্বর মানের প্রশ্নের উত্তর লিখতে হবে। 5 দুগুণ 10 নম্বর, এখানে এক্সট্রা প্রশ্ন তোমাদের থাকবে। আর 3টি হচ্ছে 5 নম্বর মানের প্রশ্নের উত্তর লিখতে হবে। 3 5 15 নম্বর, এখানেও এক্সট্রা প্রশ্ন দেওয়া থাকবে। তো এরকম করে টোটাল হচ্ছে 40 নম্বরের প্রশ্ন তোমাদের থাকবে। সেকেন্ড সামেটিভ এক্সামের সময় থাকবে 1 ঘন্টা 30 মিনিট। এবং এই প্রশ্নদের যে পিডিএফ ফাইল সেগুলো আমাদের অ্যাপের মধ্যে দেওয়া আছে। অ্যাপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে রয়েছে, অথবা পেইড কোর্সের অথবা গুগল প্লে স্টোর থেকে তোমরা কিন্তু এই অ্যাপটিকে ডাউনলোড করে নিতে পারো। এবং অ্যাপের মধ্যে পেইড কোর্সের মধ্যে কিন্তু এর পিডিএফগুলো দেওয়া থাকবে। সেখানে তোমাদের আগে অনলাইনে পেমেন্ট করতে হবে, তারপর তোমরা এই পিডিএফগুলোকে ডাউনলোড করে নিতে পারবে। তাছাড়া সেখানে কিছু ফ্রি ভিডিওস, ফ্রি পিডিএফ দেওয়া রয়েছে, সেগুলো তোমরা চাইলে সেখান থেকে ব্যবহার করতে পারো। ফ্রি কোর্সও সেখানে কিন্তু রয়েছে অ্যাপের মধ্যে। এবার দেখো 1 নম্বর থেকে রয়েছে সঠিক উত্তরটি নির্বাচন করে 1 × 5 = 5। 1 নাম্বার এতে বলা হচ্ছে রক্তে শর্করার স্বাভাবিক পরিমাণ হলো 100 সিসি, রক্তে 80 থেকে 100 গ্রাম, 100 থেকে 120 মিলিগ্রামের, ঠিক আছে। এরপর 100 থেকে 120 এমজি বা মিলিগ্রাম, 120 থেকে 150 এমজি, 80 থেকে 120 এমজি। সঠিক উত্তর হবে এখানে 80 থেকে 120 মিলিগ্রাম। তারপরে হচ্ছে শ্বাসনালীর দ্বারা শ্বাসকার্য চালায় স্পঞ্জ, চিংড়ি, মাগুর, আরশোলা। উত্তর লিখবে আরশোলা। নেক্সট প্রশ্ন 3 নম্বর সিতে, উদ্ভিদ দেহে যে মৌলের অভাবে পাতার ক্লোরোফিল গঠিত হতে পারে না তা হলো পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, নাইট্রোজেন। উত্তর হচ্ছে নাইট্রোজেন। একটি নাইট্রোজেনবিহীন রেচন পদার্থ হচ্ছে রেসারপিন, ট্রিকনিন, গঁদ না মরফিন। উত্তর হবে গঁদ। এরপর প্রতি মিনিটে বৃক্কের মাধ্যমে পরিশ্রুত রক্তের পরিমাণ 1000 ml, 1200 ml, 1250 ml, 1300 ml। এখানে দেখো উত্তর লিখবে 1200 ml। নাম্বার 2 হচ্ছে নির্দেশ মতো অতি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দাও 1 × 10 = 10। নাম্বার এতে একটি বাক্যে উত্তর দাও যে কোনো 3টি। 1 × 3 = 3। নাম্বার এ, ক্লোরোফিল বি এর সংকেত কি? তো ক্লোরোফিল বি এর সংকেত হচ্ছে দেখো C55, H70, O6, N4, Mg। এরপর মানুষের স্থায়ী দন্ত সংকেতটি লেখো। তো মানুষের স্থায়ী দন্ত সংকেতটি এরকম করে তোমরা লিখবে, ঠিক আছে। দেখতে পাচ্ছ তোমরা এখানে, ওকে, I2/2, C1/1, PM2/2, M3/3, এরকম করে। এরপর হচ্ছে স্টোমাটান কাকে বলে? পত্ররন্ধ্র যা পাতার এপিডার্মিসে প্রাপ্ত হয় তাকে স্টোমাটা বলে। রক্তবাহে রক্ত জমাট বাঁধে না কেন? হেপারিন এর উপস্থিতির কারণে রক্তবাহে রক্ত জমাট বাঁধে না। তারপর হচ্ছে শূন্যস্থান পূরণ করতে হবে যে কোনো 2টি। 1 × 2 = 2। আরশোলার হৃৎপিণ্ডের প্রতি প্রকোষ্ঠে পশ্চাৎ ভাগে 1 জোড়া করে ড্যাশ নামক ছিদ্র থাকে। এখানে 1 জোড়া করে অস্ট্রিয়া নামক ছিদ্র থাকে। এরপর মোট বাষ্পমোচনের প্রায় %% লেন্টিসেলের মাধ্যমে হয়। মোট বাষ্পমোচনের প্রায় 1% লেন্টিসেলের মাধ্যমে হয়। এরপর হচ্ছে মানবদেহের গ্রাসনালী ড্যাশ দৈর্ঘ্য বিশিষ্ট। মানবদেহের গ্রাসনালী হচ্ছে 32 থেকে 50 সেন্টিমিটার দৈর্ঘ্য বিশিষ্ট। পরের প্রশ্ন, বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ এখানে মেলাতে হবে। 1 × 3 = 3। বাম দিকে দেওয়া আছে রক্ষীকোষ, অন্ত অভিস্রবণ, শ্বাসমূল। ডান দিকে দেওয়া হচ্ছে ম্যানগ্রোভ, মূলরোম, পত্ররন্ধ্র, খাদ্যের সংবহন। তো এটাকে আমরা এখানে মিলিয়ে লিখেছি। রক্ষীকোষের সঙ্গে মিলবে কি? পত্ররন্ধ্র। আর আন্ত অভিস্রবণ এটা হচ্ছে মূলরোমের সঙ্গে মিলবে। শ্বাসমূল হচ্ছে ম্যানগ্রোভ। সত্য মিথ্যা নির্বাচন করতে হবে। 1 × 2 = 2। ব্যাপন একটি সক্রিয় পরিবহন প্রক্রিয়া, এটা মিথ্যা হবে। আর ক্ষুদ্রান্ত থেকে পেপসিন খরিত হয়, এটা মিথ্যা হবে। পরবর্তী প্রশ্ন হচ্ছে 3 নম্বরে, নিচের প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো 5টি। 2 × 5 = 10। BMR কাকে বলে? একজন সুস্থ স্বাভাবিক ব্যক্তির খাদ্য গ্রহণের 12 থেকে 18 ঘন্টা পরে সম্পূর্ণ দৈহিক ও মানসিক বিশ্রামরত এবং সজাগ অবস্থায় 25 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় প্রতি বর্গমিটার দেহতল থেকে প্রতি ঘন্টায় যে পরিমাণ তাপশক্তি নির্গত হয় তাকে ওই ব্যক্তির মৌলবিপাকীয় হার বা BMR বলে। নাম্বার বি,
CSF এর পুরো নাম কি, এর কাজ কি? তো CSF এর পুরো নাম হলো সেরিব্রোস্পাইনাল ফ্লুইড। এটি প্রয়োজনীয় ক্রিয়াকলাপ যেমন পুষ্টি প্রদান, বর্জ্য নির্মূল এবং মস্তিষ্ক সুরক্ষা প্রদান করে। PCA চক্র কাকে বলে ও কেন বলে? ক্রেবস চক্রে উৎপাদিত বিভিন্ন জৈব অ্যাসিডগুলির মধ্যে প্রথম উৎপাদিত দ্রব্য সাইট্রিক অ্যাসিড হওয়ায় এই চক্রকে সাইট্রিক অ্যাসিড চক্র বলে। সাইট্রিক অ্যাসিডে 3টি কার্বক্সিলিক বর্গ থাকায় একে ট্রাই কার্বক্সিলিক অ্যাসিড বা চক্র বা PCA চক্র বলে। ব্যাপন ও অভিশ্রমণের পার্থক্য লেখন। দেখো ব্যাপন আর অভিশ্রমণের পার্থক্য। 1 নম্বর হচ্ছে পর্দার উপস্থিতি। ব্যাপন প্রক্রিয়ায় কোনো পর্দার প্রয়োজন হয় না, এটি মুক্ত অবস্থায় ঘটে। আর অভিশ্রমণ প্রক্রিয়ায় অর্ধভেদ্য বা প্রভেদক ভেদ্য পর্দার প্রয়োজন হয়। এরপর মাধ্যমের অবস্থা। পদার্থের সব অবস্থার মধ্যেই ব্যাপন প্রক্রিয়া ঘটে কেবলমাত্র কঠিনে বাদ দিয়ে। অভিশ্রমণ প্রক্রিয়া কেবলমাত্র তরলের মধ্যে সীমাবদ্ধ এবং শুধুমাত্র দ্রাবক অণুর ক্ষেত্রেই ঘটে। এরপর এই প্রক্রিয়ায় পদার্থের গতিশীল অণুগুলি বেশি ঘনত্বের স্থান থেকে কম ঘনত্বের দিকে যায়। এই প্রক্রিয়ায় দ্রাবক অণু কম ঘনত্ব যুক্ত স্থান থেকে বেশি ঘনত্বের দিকে ছড়িয়ে পড়ে। তারপর দেখো হলোফাইটিক পুষ্টি ও হলোজৈবিক পুষ্টির মধ্যে পার্থক্য কী। তো এখানে 1 নম্বর হচ্ছে হলোজৈবিক পুষ্টি হলো পুষ্টির একটি মোড বা জৈব সি উৎস ব্যবহার করে। এবং হলোফাইটিক পুষ্টি হলো পুষ্টির একটি মোড বা অজৈব সি বা কার্বন ব্যবহার করে। নাম্বার 2 হচ্ছে হলোজৈবিক পুষ্টি মানুষ এবং অন্যান্য উচ্চতর প্রাণীদের দেখা যায়। আর হলোফাইটিক পুষ্টি প্রধানত উদ্ভিদে পাওয়া যায়। নাম্বার F, রেচনে যকৃতের ভূমিকা কী। তো রেচন যকৃতের ভিতরে হিমোগ্লোবিন বিশিষ্ট হয়ে বিলিরুবিন, বিলিভার্ডিন, লেসিথিন ইত্যাদি রেচন পদার্থের সৃষ্টি হয়। এই সব পদার্থ পিত্তের সঙ্গে মিশে অন্ত্রে আসে এবং মলের সঙ্গে দেহের বাইরে নির্গত হয়। যকৃতে আর্জিনিজ উৎসেচকের প্রভাবে অর্নিথিন চক্রের মাধ্যমে অ্যামোনিয়া থেকে ইউরিয়া তৈরি হয়। এই ইউরিয়া মানুষের মূত্রের সঙ্গে দেহের বাইরে নির্গত হয়। এই কারণে যকৃতকে রেচন অঙ্গ বলে। নেক্সট হচ্ছে দেখো সব রেচন পদার্থ বজ্র পদার্থ, কিন্তু সব বর্জ্য পদার্থ রেচন পদার্থ নয়। এটা ব্যাখ্যা করে লিখতে হবে। তো যেসব বর্জ্য পদার্থ বিপাকজাত এবং ক্ষতিকারক তাদের রেচন পদার্থ বলা হয়। যেমন হচ্ছে মল বিপাকজাত বর্জ্য পদার্থ নয়, তাই মলকে বর্জ্য পদার্থ বলা গেলেও রেচন পদার্থ বলা যায় না। কিন্তু বিপাকের ফলে সৃষ্ট হওয়ায় মূত্রকে রেচন পদার্থ বলা হয় এবং একই সঙ্গে তা বর্জ্য পদার্থ বটে। সুতরাং সব রেচন পদার্থই বর্জ্য পদার্থ, কিন্তু সব বর্জ্য পদার্থ রেচন পদার্থ নয়। 4 নম্বর নিম্নলিখিত প্রশ্নগুলোর উত্তর দাও। বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। প্রশ্নের মান 5 করে 3টির জন্য এখানে 3 5 15 নম্বর দেওয়া আছে। নাম্বার এতে সালোক সংশ্লেষের রাসায়নিক সমীকরণ সহ তাৎপর্য উল্লেখ করো। সমাজ শ্বসন ও অবাধ শ্বসনের মধ্যে পার্থক্য লেখো। তো সালোক সংশ্লেষের যে তাৎপর্য এটা আমরা লিখছি। দেখো 1 নম্বর এটি পৃথিবীর সমস্ত খাদ্যের প্রাথমিক উৎস। 2 নম্বর এটি সৌরশক্তিকে জৈব পদার্থে রূপান্তর করতে সাহায্য করে। 3 নম্বর এটি সবুজ গাছপালা দ্বারা বায়ুমণ্ডলে আণবিক অক্সিজেন মুক্তির জন্য দায়ী। এরপর দেখো এর সমীকরণটা কি, 6CO2 + 12H2O ক্লোরোফিল বাই সূর্যালোক, C6H12O6 + 6O2 ঠিক আছে প্লাস H6H2O। নেক্সট হচ্ছে সবাদ শ্বসন ও অবাধ শ্বসনের পার্থক্য। 1 নম্বর সবাদ শ্বসনে শ্বসন বস্তুর সম্পূর্ণ জারণ ঘটে, কিন্তু অবাধ শ্বসনে শ্বসন বস্তুর সম্পূর্ণ জারণ ঘটে না। 2 নম্বর সবাদ শ্বসন সাধারণত সাইটোপ্লাজম ও মাইটোকন্ড্রিয়ায় ঘটে, কিন্তু অবাধ শ্বসন শুধুমাত্র সাইটোপ্লাজমেই ঘটে। 3 নম্বর সবাদ শ্বসনের ফলে উৎপন্ন হয় জল এবং কার্বন ডাই অক্সাইড, কিন্তু অবাধ শ্বসনের ফলে কার্বন ডাই অক্সাইডের সঙ্গে অজৈব অক্সাইডও উৎপন্ন হয়। এর সঙ্গে অথবা দিয়ে দেওয়া আছে উদ্ভিদের পরভোজী পুষ্টিক অপ্রকারক কী কী, প্রতিটির সংজ্ঞা সহ উদাহরণ দাও। তো পরভোজী পুষ্টি যে পুষ্টি প্রক্রিয়ায় জীবেরা নিজেদের দেহে খাদ্য সংশ্লেষ না করে অপর কোনো আশ্রয়দাতার দেহ থেকে অথবা মৃত জৈব পদার্থ থেকে পুষ্টির রস শোষণ করে পুষ্টি সম্পন্ন করে তাকে পরভোজী পুষ্টি বলে। উদাহরণ হচ্ছে বিভিন্ন রকম ছত্রাক, সরলতা এবং পতঙ্গভুক উদ্ভিদদের পরভোজী পুষ্টি দেখা যায়। এই পরভোজী পুষ্টি দেখো বিভিন্ন প্রকার পরভোজী উদ্ভিদ
তো 1 নম্বর হচ্ছে মৃতজীবী, যেসব উদ্ভিদ গলিত ও পচা উদ্ভিদ বা প্রাণীর দেহাবশেষ অথবা অন্যান্য জৈব পদার্থ যেমন হচ্ছে গোবর, ভিজে কাঠ, ভিজে চামড়া, জ্যাম, জেল ইত্যাদি পচনশীল জৈব পদার্থ থেকে পুষ্টির রস শোষণ করে তাদের মৃতজীবী বা সাইপ্রোফাইট বলে। যেমন হচ্ছে উদাহরণ হিসাবে ব্যাঙের ছাতা বা অ্যাগারিকাস ইস্ট, পেনিসিলিয়াম, মিকার এরপর ইত্যাদি ছত্রাক এবং মনোপ্রোপার নামের সপুষ্পক উদ্ভিদ ইত্যাদি, এগুলো হচ্ছে মৃতজীবী। 2 নম্বর হচ্ছে পরজীবী, যেসব উদ্ভিদ অপর কোনো সজীব আশ্রয়দাতা উদ্ভিদ দেহ থেকে পুষ্টির রস শোষণ করে পুষ্টি সাধন করে তাদের পরজীবী বা প্যারাসাইট বলে। যেসব উদ্ভিদ দেহ থেকে পরজীবী উদ্ভিদ পুষ্টির রস শোষণ করে তাদের পোষক বা আশ্রয়দাতা বলে। 3 নম্বর দেখো মিথজীবী বা অনন্যজীবী, যে পুষ্টির জন্য এক জীব অন্য কোনো জীবের সহচর্যে জীবন ধারণ করে পরস্পর উপকৃত হয় তাকে মিথজীবী বা অনন্যজীবী বা সিমবায়োটিক বলে। 4 নম্বর পতঙ্গভোগ, যেসব উদ্ভিদ নাইট্রোজেন ঘটিত প্রোটিন খাদ্যের জন্য পতঙ্গের দেহ থেকে পুষ্টির রস শোষণ করে পুষ্টি সম্পন্ন করে তাদের পতঙ্গভোগ উদ্ভিদ বলে। যেমন হচ্ছে কলসপত্রী, সূর্য শিশির, পাতা ঝাঁঝি ইত্যাদি। নাম্বার বি, উদ্ভিদ দেহে রেচন ত্যাগের পদ্ধতিগুলি বর্ণনা করো। তো উদ্ভিদের রেচন পদার্থ ত্যাগের যে বিভিন্ন পদ্ধতি সেগুলো কি? 1 নম্বর পত্রমোচী উদ্ভিদ যেমন শিমুল, শিশির, আমড়া, অশ্বত্থ ইত্যাদি বছরের নির্দিষ্ট ঋতুতে পত্রমোচন করে পাতায় সঞ্চিত রেচন পদার্থ ত্যাগ করে বহু বর্ষজীবী চিরহরিৎ উদ্ভিদেরা সারা বছর ধরে অল্প বিস্তর পাতা ঝরিয়ে রেচন পদার্থ ত্যাগ করে। নাম্বার 2, বাকলমোচন, কোনো উদ্ভিদ যেমন অর্জুন, পেয়ারা ইত্যাদি গাছ বাকল বা ছাল মোচনের মাধ্যমে ত্বকে সঞ্চিত রেচন পদার্থ ত্যাগ করে। নাম্বার 3, ফলমোচন, লেবু, তেঁতুল, আপেল ইত্যাদি ফলের ত্বকে বিভিন্ন জৈব অ্যাসিড যেমন হচ্ছে সাইট্রিক অ্যাসিড, টার্টারিক অ্যাসিড, ম্যালিক অ্যাসিড রেচন পদার্থ হিসাবে সঞ্চিত থাকে। ওইসব উদ্ভিদ পরিণত ফল মোচন করে দেহ থেকে রেচন পদার্থ অপসারণ করে। অথবা বাষ্পমোচন নিয়ন্ত্রণকারী শর্তগুলি কী কী? বাষ্পমোচনের গুরুত্ব লেখো। দেখো বাষ্পমোচন নিয়ন্ত্রণকারী শর্তগুলি কী কী? 1 নম্বর কার্বন ডাই অক্সাইডের গাঢ়ত্ব। কার্বন ডাই অক্সাইডের গাঢ়ত্ব বেশি হলে আলোর উপস্থিতিতেও পত্ররন্ধ্র উন্মুক্ত হয় না। দিনের বেলায় আলোর উপস্থিতিতে কার্বন ডাই অক্সাইড সালোক সংশ্লেষে বিয়োজিত হওয়ায় পত্ররন্ধ্রে রক্ষী কোষে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ হ্রাস পায়, ফলে পত্ররন্ধ্র উন্মুক্ত হয়। অপরপক্ষে রাতে সালোক সংশ্লেষ প্রক্রিয়া বন্ধ থাকায় কোষে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বৃদ্ধি পায়, ফলে পত্ররন্ধ্রগুলি বন্ধ হয়। নাম্বার 2, বায়ুর আর্দ্রতা। বায়ুর আর্দ্রতার উপর বাষ্পমোচনের হার নির্ভর করে। বায়ুর আর্দ্রতা কম থাকলে বাষ্পমোচনের হার বৃদ্ধি পায়, অপরপক্ষে বাষ্পমোচনের হার কমে বায়ুর আর্দ্রতা বেশি হলে। ওকে, তো এরপরে দেখো 3 নম্বর হচ্ছে উষ্ণতার প্রভাব। তো পরিবেশের উষ্ণতা বৃদ্ধি পেলে বায়ুমণ্ডলের আর্দ্রতা হ্রাস পায়, ফলে বাষ্পমোচনের যে হার সেটা বেড়ে যায়। 4 নম্বর বায়ু প্রবাহের প্রভাব। বায়ু প্রবাহের হার বৃদ্ধি পেলে বায়ুমণ্ডলে জলীয় বাষ্পের পরিমাণ কমে, ফলে বাষ্পমোচনের হার বৃদ্ধি পায়। মৃদু বায়ু প্রবাহে বাষ্পমোচনের হার বৃদ্ধি পেলেও প্রবল বায়ু প্রবাহে যান্ত্রিক উদ্দীপনার ফলে পত্ররন্ধ্র বন্ধ হয়ে যায়, তার কারণে বাষ্পমোচনের হার হ্রাস পায়। 5 নম্বর বায়ুমণ্ডলের চাপ। বায়ুর চাপ হ্রাস পেলে বাষ্পমোচনের হার বৃদ্ধি পায়, কারণ বায়ুমণ্ডলের চাপের উপর ব্যাপন পদ্ধতি নির্ভর করে। পাহাড়ি অঞ্চলে বায়ুর চাপ কম হওয়ায় বাষ্পমোচনের হার বৃদ্ধি পায়। এরপর বাষ্পমোচনের গুরুত্ব কী কী? 1 নম্বর পাতার বাষ্পমোচনের ফলে জাইলেম বাহিকায় জলের যে টান পড়ে তা মূলরম দিয়ে জল শোষণে সাহায্য করে। নাম্বার 2, প্রচ্ছেদন বলতে কি? বাষ্পমোচন, ঠিক আছে। এই প্রচ্ছেদনের ফলে পাতায় যে শোষণ চাপের সৃষ্টি হয় তা সরাসরি জলকে বা খাদ্য রসকে জাইলেম বাহিকার মাধ্যমে পাতায় পৌঁছাতে সাহায্য করে। নাম্বার 3, খাদ্য উৎপাদনের জন্য পাতায় অবিরাম জল সরবরাহ করা হলো বাষ্পমোচনের একটি গুরুত্বপূর্ণ কাজ। নাম্বার 4, বাষ্পমোচন প্রক্রিয়া পরোক্ষভাবে মূল দ্বারা লবণ শোষণে সাহায্য করে। 5 নম্বর হচ্ছে প্রচ্ছেদন প্রক্রিয়ায় উদ্ভিদ দেহের মূল দ্বারা শোষিত অতিরিক্ত জল নিষ্কাশিত হয়, অর্থাৎ বেরিয়ে যায়। নেক্সট নাম্বার সি, মানুষের নেফ্রনের পরিষ্কার চিত্র অঙ্কন করো এবং বিভিন্ন অংশ চিহ্নিত করো।
তো নেপচুনের এরকম একটা চিত্র তোমাদের বইতেও রয়েছে, তোমরা কিন্তু অঙ্কন করবে, ঠিক আছে, যেটা অঙ্কন করার তোমরা অভ্যেস করবে এবং এর বিভিন্ন যে নামগুলো রয়েছে সেগুলোকে তোমরা কিন্তু নামগুলোকে মনে রাখবে। যেমন হচ্ছে ইফারেন্ট আর্টারিয়াল, ঠিক আছে, তারপর এরপর হচ্ছে ডিস্টাল পেঁচানো যে নালিকা সেটা, সংগ্রাহী নালিকা, হেনরি লুপ, নিম্নগামী বাহু প্রক্সিমাল পেঁচানো যে নালিকা সেটা, ওকে, অ্যাফারেন্ট আর্টারিয়াল, গ্লোমেরুলাস, রেনাল কর্পাসাল, এইগুলো তোমাদের বইতে আরও ভালোভাবে দেওয়া আছে, সেগুলো তোমরা কিন্তু বই থেকে দেখে দেখে প্র্যাকটিস করবে এই চিত্রটা। নেক্সট অথবা দিয়ে রয়েছে একটি মানব হৃৎপিণ্ডের চিত্র অঙ্কন করো এবং রক্ত সংবহনের পদ্ধতির যে চিত্রসহ বিভিন্ন অংশ চিহ্নিত করো। এটা মানুষের একটা হৃৎপিণ্ডের লম্বচ্ছেদের এরকম একটা চিত্র অঙ্কন করে বিভিন্ন অংশগুলোকে চিহ্নিত করতে হবে। যেমন এটা হচ্ছে ঊর্ধ্ব মহাশিরা, এটা হচ্ছে ধমনী, এটা ফুসফুসীয়, এটা মহাধমনী, এটা ফুসফুসীয় ধমনী, তারপর ফুসফুসীয় শিরা, এটা হচ্ছে বাম অলিন্দ, এটা হচ্ছে বাম নিলয়, এটা হচ্ছে ডান নিলয়, এটা হচ্ছে নিম্ন মহাশিরা, এটা হচ্ছে ডান অলিন্দ, এটা ঊর্ধ্ব মহাশিরা, ঠিক আছে। এই নামগুলোকে তোমাদের কিন্তু চিহ্নিত করতে হবে, ওকে। আর এই প্রশ্নগুলোর পিডিএফ ফাইল আমাদের অ্যাপের মধ্যে দেওয়া আছে, অ্যাপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে রয়েছে, পেইড কোর্সের মধ্যে দেওয়া থাকবে পিডিএফগুলো, সেখান থেকে তোমাদের প্রথমে অনলাইনে পেমেন্ট করতে হবে, তারপর কিন্তু তোমরা এই পিডিএফগুলোকে চাইলে ডাউনলোড করে নিতে পারবে। তার জন্য অবশ্যই তোমাদের অ্যাপটিকে ডাউনলোড করতে হবে গুগল প্লে স্টোর থেকে অথবা ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে। ডাউনলোড করার পর ইনস্টল করবে, তারপর নাম, ফোন নাম্বার এখানে দেবে, তারপর ইমেল আইডি, স্টেট মানে ওয়েস্ট বেঙ্গল লিখতে হবে, সিটি নিজের এলাকার নাম লিখবে, পাসওয়ার্ড দেবে নিজের মতো তৈরি করে দিয়ে রেজিস্টার করবে। পরের বার লগ ইন করার জন্য সেম ফোন নাম্বার এবং সেম পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে, ঠিক আছে। এবং লগ ইন করার পরে অ্যাপের মধ্যে কিছু ফ্রি কোর্স রয়েছে, কিছু ফ্রি ভিডিওস, কিছু ফ্রি পিডিএফ যেগুলো রয়েছে সেগুলো তোমরা চাইলে সেখান থেকে ব্যবহার করতে পারবে, অথবা যে পেইড কোর্সগুলো রয়েছে সেখান থেকে তোমরা এর পিডিএফ ফাইলগুলোকে ডাউনলোড করতে পারো, ওকে। তো আজকে আমরা এই ভিডিওটা এখানে শেষ করছি। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।